স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা, তবে এ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার আবারও সাকিবকে নিয়ে ধোঁয়াশা বাড়ালো বিসিবি। সাকিবকে কি ফেরানো হবে নাকি এ নিয়ে নিশ্চিত করে উত্তর দেননি বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিস্তারিত রিপোর্টে। রোম যখন পুড়ছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। গ্রিক ইতিহাসে বহুল প্রচলিত একটা লাইন, অনেকটা বৃহস্পতিবার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের সাথে মিলে যায়। ক্যান্ডিতে যখন বাংলাদেশ গোহারা হারছিল, গায়ানায় তখন সাকিব ব্যাটে বলে আলো ছড়াচ্ছিল। অবশ্য নীরোর সাথে সাকিবের তফাৎ আছে, প্রথমজন স্বেচ্ছায় দূরে ছিলেন আর পরের জন বাধ্য হয়ে। তবে সাকিবকে ভুলতে পেরেছে কি বাংলাদেশ? আমি এখনো ওর যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি। আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার, এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। অ্যাজ আ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান। এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। বিসিবির তিন কর্তার মুখে ধারাবাহিক এমন সুরে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। তবে কি তিন ফরম্যাটে সাকিবকে ফেরাতে ভাবছে বিসিবি? বিশেষ করে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কায় একের পর এক সিরিজ হারে যখন জনপ্রিয়তা হারানোর দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট। এমন প্রশ্নে ইফতেখার রহমান মিঠু বল ঠেলে দিলেন টিম ম্যানেজমেন্টের কোর্টে। অ্যাজ আ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান। এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না। তো সবসময় ডোর ইজ ওপেন। এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে, কিন্তু যেই জিনিসটা এখন হয়েছে, আপনি আগে কিভাবে চলেছে জানি, কিন্তু রাইট নাও কারেন্ট প্রেসিডেন্ট যেটা করেছে, এন্টায়ার দায়িত্ব ক্রিকেট অপারেশন অ্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টেডদের উপর দেওয়া হয়েছে। এক সাকিবকে হারিয়ে এখন ব্র্যান্ড ভ্যালুর খাদের কিনারায় অবস্থান করছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের মতো আসন্ন পাকিস্তান সিরিজ সম্প্রচারেও ছিল অনিশ্চয়তা। বিসিবি কি আইকন ক্রিকেটারদের অভাবটা টের পাচ্ছে? ডেফিনেটলি এটা তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজন হতে পারে। হ্যাঁ, যে এটা তো বলা যায় না। ফুটবলে ভালো করেছে, ওই যে আপনার কয়দিন আগে অনেকে বলেছে আইকন আছে, সব কিছু। এটা হচ্ছে একটা টোটাল সিনারিওতে আপনি বলতে পারেন যে এই অবস্থায় এটা দোষ স্বীকার করে নিতেই হবে যে আমরা একটু লেট করে ফেলেছি এই 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 পাকিস্তানের ইয়েতে। জিম্বাবুয়ের সময় সিমিলার অবস্থা ছিল। তো এখন আমার মনে হয় যে আমরা যে প্রসেসে এখন যাচ্ছি, যে অলরেডি নেক্সট মানে অগাস্টে ধরেন, নেক্সটটা অগাস্ট সেপ্টেম্বরে আমরা করব কি নেক্সটটা ফর লং টার্ম দিয়ে দেওয়া হবে। গ্লোবাল সুপার লিগে সাকিব যখন মাঠে দাপট দেখাচ্ছেন, তখন প্রথম বাংলাদেশি হিসেবে লর্ডসে আম্পায়ারিং করার কৃতিত্ব দেখাচ্ছেন সৈকত। শুধু এলিট প্যানেল নয়, ভবিষ্যতে মানসম্মত আম্পায়ার তৈরির জন্য সাইমন টফেলের সাথে 3 বছরের চুক্তি করেছে বিসিবি। এবার জানা গেল সাইমন টফেল একা আসছেন না। এক সাইমন টফেল না, তারা একটা গ্রুপ আসবে, তারা গ্রুপ এসে এটা করবে। আর আপনি যদি ইমেজের কথা বলেন, আপনি সাইমন টাফেলের মতো সারা দুনিয়াতে জানবে যে সাইমন টাফেলের মতো একটা ব্র্যান্ড বা সাইমন এক্সপিরিয়েন্স লোক বাংলাদেশ আম্পায়ারদের আপনার তারা ট্রেনিং দিচ্ছে। তো সুতরাং বাংলাদেশের আম্পায়ারদের ডোর কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ফর আলাদা বিয়েতে। পার্থ বণিক, ৭১। বাংলাদেশ আর নেপাল দক্ষিণ এশীয় ফুটবলে দুই বিগ রাইভাল। সাফের মঞ্চে দুই দল আরো একবার মুখোমুখি হবার অপেক্ষায়। রবিবার কিংস এরেনায় সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে দুই দল মাঠে নামবে। আর এই ম্যাচ সামনে রেখে বাংলাদেশ ম্যাচের আগের দিন কাটিয়েছে রিকভারি সেশনে আর প্রতিপক্ষের গেম অ্যানালাইসিসে। বিস্তারিত রিপোর্টে। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের খেলা, কিন্তু মাঠের একই দশা। টানা কয়েকদিনের বৃষ্টিতে কিংস এরেনার সবুজ মাঠ প্রথম দিনেই ছিল কর্দমাক্ত। তারপরেও বাংলাদেশের মেয়েরা এখানেই আদায় করে নিয়েছে নিজেদের সাফল্য। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে 9-1 গোলে হারিয়ে আসর শুরু করেছে দাপট দেখিয়ে।
প্রথম ম্যাচে জয় আসলেও সিনিয়র দলের অনেকেই এবারের আসরে খেলায় মাঠের দুরবস্থা ছিল চিন্তার বড় কারণ। ভারী মাঠের জন্য তারা আবার ইনজুরিতে না পড়েন। অবশ্য তেমন অঘটন ছাড়াই ম্যাচ শেষ হয়েছে। তারপরেও পায়ের বিশ্রাম তো দরকার। ভারী মাঠ মানে পায়ে বাড়তি প্রেসার। তাই নেপাল ম্যাচের আগের দিন ট্রেনিং করে আর চাপ বাড়ায়নি বাংলাদেশ দল। কোচ পিটার বাটলার দল নিয়ে টিম হোটেলেই সেরেছেন রিকভারি সেশন। বাংলাদেশের মতোই এবার নেপালও আসর শুরু করেছে বড় জয় দিয়ে। ভুটানকে উড়িয়ে দিয়েছে 6-1 গোলের ব্যবধানে। বাংলাদেশের জন্য কি তবে নেপালই আসরের মূল প্রতিপক্ষ? পরিসংখ্যান তো বলছে ভিন্ন কথা। সাফের বয়স ভিত্তিক শেষ 3 আসরে নেপালের কাছে হারা দূর, ড্র করেনি বাংলাদেশ। 5 ম্যাচের 5টাতেই জয়। বিশেষ করে 2023 সাফ আন্ডার-20 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়েই তৃতীয় শিরোপাটি জিতেছিল বাংলার মেয়েরা। তারপরেও নেপালকে দুর্বল প্রতিপক্ষ মানতে রাজি নন বাংলাদেশ দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। আসলে আমরা কোনো দলকে ছোট করে দেখছি না, আমরা প্রত্যেকটা দলকে অনেক স্ট্রং ভাবছি এবং আমরা আমাদের সেরাটা দিয়ে এবং আমাদের যে যোগ্যতা সেটা প্রমাণ করি আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই টুর্নামেন্টে নামছি। সো নেপাল কোনোভাবেই দুর্বল টিম না, ওরা অনেক শক্ত টিম এবং আমাদের প্রধান প্রতিপক্ষ এই টুর্নামেন্টে। তো আমরা আমাদের শতভাগ দিয়ে জয় নিয়ে আগামীকালকে মাঠ থেকে ফিরতে চাচ্ছি ইনশাআল্লাহ। কোচের মতো একই টোন অধিনায়ক আফ্রিদা খন্দকারের কণ্ঠে। কে না জানে নেপালকে হারানো যা, শিরোপা হাতে তোলাও তা। নেক্সট ম্যাচে টার্গেট আমাদের উইন করা, যেভাবেই হোক এই টুর্নামেন্ট যেভাবেই হোক আমাদের চ্যাম্পিয়ন ধরে রাখতে হবে ধারাবাহিকতা। তো ইনশাল্লাহ আমরা মাঠে নামবো জেতার জন্য। শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নেপাল। বাংলাদেশের মেয়েরাও প্রস্তুত হিমালয় জয় করে লাল সবুজের বিজয় পতাকা ওড়াতে। দুই দলের হাই ভোল্টেজ ম্যাচ শুরু রবিবার সন্ধ্যা 7টায়। পার্থ বণিক, ৭১। মেয়েদের এশিয়ান কাপ নিশ্চিতের পর এবার বাফুফের টার্গেট অনূর্ধ্ব 23 দল। সেপ্টেম্বরে ভিয়েতনামে ফাহমিদুল কিউবাদের দিতে হবে কঠিন পরীক্ষা। তার আগে গুরুত্বপূর্ণ সব পরিকল্পনা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির হাতে। অনূর্ধ্ব 23 দলের পাশাপাশি সেপ্টেম্বরে জাতীয় দল নিয়েও বেশ সিরিয়াস বাফুফে। এরই মধ্যে ফিফা উইন্ডোতে শক্তিশালী দুটি দেশের কাছ থেকে খেলার প্রস্তাবও পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। 2.5 ঘন্টা রুদ্ধদ্বার মিটিং শেষে তড়িঘড়ি করে বের হয়ে গেলেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। দেশের ফুটবলের আরো একটা ভালো এজেন্ডা বাস্তবায়নের তারা স্বপ্নবাস প্রেসিডেন্টের সামনে। হুট করেই ছুটলেন হিমালয়ের দেশ নেপালে। কেন, কি কারণে তার এমন জরুরি যাত্রা, জানাচ্ছে সেই কারণ একটু পরেই। তবে তার আগে জেনে নেওয়া যাক কি কি আলোচনা হলো বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং এ। খেলাযোগ যেসব বিষয় নিশ্চিত হতে পেরেছে তা করা যাক খোলাসা একে একে। সেপ্টেম্বরে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্ব। তার আগে বড় প্রশ্ন, কে নিচ্ছেন যুবাদের দায়িত্ব? খেলাযোগ নিশ্চিত হতে পেরেছে বাফুফের হাতে দুটি অপশন, তবে চাবি হেড কোচ হাভিয়ের কাবরেরার হাতে। স্প্যানিশ কোচের প্রথম পছন্দ ফর্টিস ফুটবল ক্লাবের হেড কোচ ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক সহকারী কোচ মাসুদ কাইসার পারভেজ। তবে চাইলেই তাকে পাচ্ছেন না কাবরেরা। অজানা এক কারণে অনূর্ধ্ব 23 দলের দায়িত্ব নিতে চাইছেন না কাইসার পারভেজ। তবে সবার কিছু নাই, তাকে রাজি করানোর দায়িত্ব নিয়েছেন ফর্টিসের ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন। 24 ঘন্টার মধ্যেই জানা যাবে কে হচ্ছেন যুবাদের কোচ। তবে যদি মাসুদ কাইসারকে রাজি করানো নাই যায়, সেক্ষেত্রে সেকেন্ড অপশন হিসেবে থাকছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। এবার আসা যাক কারা কারা ডাক পাচ্ছেন অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের ক্যাম্পে। খেলাযোগ আগেই নিশ্চিত করেছিল দুই তরুণ তুর্কি ফাহমিদুল ইসলাম ও কিউবা মিচেল খেলবেন এই টুর্নামেন্টে। তারা তো থাকছেনই, সঙ্গে ডাক পাচ্ছেন বাফুফের ট্রায়াল থেকে 6 থেকে 7 জন প্রবাসী ফুটবলার। ক্যাম্পে ভালো করলেই মিলবে অনূর্ধ্ব 23 দলে, সেই সঙ্গে মিলতে পারে জাতীয় দলে খেলার মৌকাও। মূল টার্গেট আমাদেরকে অবশ্যই আন্ডার-23 টিমটাকে ভালো করা এবং সেটা ভালো করতে যত রকমের প্রক্রিয়া করা দরকার আমরা সেই প্রক্রিয়া করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 6-7 জন প্লেয়ারকেও আমরা আমন্ত্রণ জানাবো এই 23 টিমের প্র্যাকটিসে জয়েন করতে, এবং সম্ভাব্য 6 থেকে 7 জন, এবং তারাও আমাদের এই প্র্যাকটিসে জয়েন করে আমাদের কোচিং স্টাফ
যদি মনে করে যে তাদেরকে দলে অন্তর্ভুক্ত করবে তারা দলে অন্তর্ভুক্ত করতে পারে। মেয়েরা এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট পেয়ে গেছে। এবার বাফুফের মূল ফোকাস ছেলেদের কোয়ালিফাই নিশ্চিত করা। অনূর্ধ্ব 23 দলের জন্য তাই সবকিছু করতে এক পায়ে রাজি বাফুফে। দেশে কিংবা দেশের বাইরে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার ফেরা যাক শুরুর ঘটনায়। ব্যক্তিগত কাজে নেপাল ছুটলেও এক ঢেলে দুই পাখি মারতে চান বাফুফে বস। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ পেছানোর চেষ্টা করছেন তাভিদ আওয়াল। কারণ এরই মধ্যে শক্তিশালী দুটি দেশ বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব দিয়েছে। খেলাযোগ জানতে পেরেছে তাদের একটি ফিফা র্যাঙ্কিংয়ে 113 নম্বরে থাকা ভিয়েতনাম, অন্যটি 125 র্যাঙ্কিংয়ের মালয়েশিয়া। তাই যদি নেপালকে কোনোভাবে রাজি করিয়ে তাদের ম্যাচগুলো আকপিচ করানো যায়, সেক্ষেত্রে সেপ্টেম্বরের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার মৌকা বাংলাদেশের সামনে। হাসান সজীব, ৭১। হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে টিকে থাকবে টাইগাররা। বড় দুশ্চিন্তা ভেন্যুটা যখন ডাম্বুলা। বড় মাঠ আর তার উপর আগে কখনো এই ভেন্যুতে টি-20 খেলেনি বাংলাদেশ। তবে হেড কোচ ফিল সিমন্স বলছেন তার দল আপাতত জয় ছাড়া কিছুই ভাবছে না। শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। লিটন কুমার দাস সামনে ছুটে চলার চেষ্টা করছেন, তার গন্তব্য অর্থাৎ সেই হারিয়ে যাওয়া ফর্মটা খোঁজার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই যেন এগিয়ে যেতে পারছেন না। পেছন থেকে কোনো একটা অদৃশ্য শক্তি বা খারাপ সময় তাকে টেনে ধরছে। ছবিটা বাংলাদেশের বর্তমান টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাসের বর্তমান অবস্থার সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ মনে হতে পারে আপনার কাছে। লিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন, টানা 6টা ম্যাচে এই ফরম্যাটে দলকে জেতাতে পারেননি। একই সঙ্গে নিজেও সেই প্রায় 1 বছর আগে সবশেষ 50 পেয়েছিলেন এই ফরম্যাটটাতে। আমার পেছনে লিটন কুমার দাস দেখছেন এই মুহূর্তে কিপিংয়ের প্র্যাকটিসটা করছেন মুস্তাক আহমেদের সঙ্গে, দলের স্পিন কোচ। একই সঙ্গে তিনি কিন্তু দলের মোটিভেটরও বলা যায়। ক্রিকেটাররা যারা কিনা খারাপ সময়ের মধ্য দিয়ে যায় তাদেরকে মোটিভেশন দিয়ে থাকেন মুস্তাক আহমেদ। লিটন কুমার দাসের জন্য আসলে মোটিভেশনটা কি দিচ্ছেন মুস্তাক আহমেদ সেটা জানা যায়নি। তবে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ঠিকই তার ক্যাপ্টেনের উপর আস্থা রাখছেন। বলছেন হয়তোবা দ্বিতীয় ম্যাচেই লিটন কুমার দাস সেরা ছন্দটা খুঁজে পাবেন, যে ছন্দটার খোঁজে তিনি আছেন। I think yes, his confidence is a little bit low, but again, we know what he can produce, and we've been working hard with him to get to that stage. So hopefully in this next match he comes up and gets to that stage. Hopefully he gets off as quickly as we want him to get off and shows the abilities that he has. সবশেষ কবে লিটন কুমার দাসকে এমন হাস্যোজ্জ্বল দেখা গেছে সেটা কিন্তু গবেষণার বিষয়। এই হাসির সঙ্গে সঙ্গে তার ব্যাটটাও হাসুক, সেই প্রত্যাশাটাই সবাই করছে। তবে লিটনের সঙ্গে সঙ্গে দলের আরও কিছু বিষয় নিয়ে খুব সম্ভবত হেড কোচ ফিল সিমন্স খুশি হতে পারছেন না। অনেকটাই বিরক্ত মনে হয়েছে প্র্যাকটিস সেশনে। ছবিগুলো সেই কথাটাই কিন্তু বলছে। জাকের আলী অনেক আগের ম্যাচে খেলতে পারেননি, ইনজুরির কারণে সেরা একাদশটা হয়তোবা কোচ পাননি। ঠিক সেকেন্ড টি-20-র আগে জাকের আলী অনেককে দেখা গেছে ফিজিও কিংবা টিম ডক্টরদের সঙ্গে আলাদা করে প্র্যাকটিস সেশন করছেন, এবং খুব সম্ভবত তিনি সুস্থ হওয়ার পথে। হয়তোবা সব ঠিকঠাক থাকলে দ্বিতীয় ম্যাচটায় খেলবেন। সেক্ষেত্রে নাইম শেখের কপালটা হয়তোবা পড়তে পারে, যদিও নাইম শেখকে দেখা গেছে ভারী বল দিয়ে প্র্যাকটিস করতে। একটাই কারণ, আগের ম্যাচে টি-20-র মেজাজটা কিন্তু তার ব্যাটিংয়ে একদমই দেখা যায়নি। ইম্প্যাক্ট বা ইন্টেন্ট সব কিছুই আসলে দেখতে চায় কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্ট। Well, the next plan is to be better at the stuff that we weren't good enough at in the last game. I think we know that we have to get more runs and we have to bowl better in the first 6. So I think the improvements are there that we need to be doing certain things at certain levels for us to be competing with them. So that's what we're looking to do. ক্যান্ডি থেকে ডাম্বুলা, শহরটা বদলেছে, ভেন্যু বদলেছে, উইকেট বদলেছে, কন্ডিশনটাও বদলেছে। বদলাবে কি বাংলাদেশের পারফরম্যান্স? এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডাম্বুলায় এই চেয়ারগুলো দেখছেন, এগুলো কিন্তু একদম কানায় কানায় পূর্ণ থাকবে। একদিন আগেই বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় টি-20 ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
বাংলাদেশ এর আগে এই ডাম্বুলাতে শ্রীলঙ্কাকে একবার হারিয়েছিল, সেটা ভিন্ন ফরম্যাটে, অর্থাৎ ওয়ানডেতে 2017 সালে। টি-20তে বাংলাদেশ এখন পর্যন্ত এই ভেন্যুতে খেলতে পারেনি বা খেলা হয়নি তাদের। প্রথম চান্সেই কি বাংলাদেশ বাজিমাত করতে পারবে? বাংলাদেশের জন্য এই জয়টা খুব বেশি দরকার। যদি বাংলাদেশ হেরে যায় তাহলে এই শ্রীলঙ্কা সফরটা একেবারেই ব্যর্থতায় মোড়া হয়ে যাবে বাংলাদেশ দলের জন্য। বাংলাদেশকে একেবারেই খালি হাতে দেশে ফেরার প্রস্তুতি নিতে হবে এক ম্যাচ আগেই। নাহিয়ান বিন জাসিম, 71, ডাম্বুলা, শ্রীলঙ্কা। এবার কি হতে যাচ্ছে লিওর 5-5? MLS-এ মেসি কি কাটাতে চলেছেন ক্যারিয়ার সেরা সিজন? উত্তরের খোঁজে মাঠে নামছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে মায়ামির প্রতিপক্ষ ন্যাশভিলে চেজ স্টেডিয়ামে খেলা শুরু রবিবার 5:45-টায়। লিও মাঠে নামছেন, গোল করছেন, রেকর্ড ভেঙে গড়ছেন। নয়া রেকর্ড যা কেউ কখনো পারেনি, তাই গেল ম্যাচে করে দেখেছেন মেসি। MLS-এর ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা 4 ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন লিও। ন্যাশভিলের বিপক্ষেও লিওর পরিসংখ্যান দুর্দান্ত। সব প্রতিযোগিতা মিলিয়ে এই দলটার বিপক্ষে 5 ম্যাচে 5 গোল আর্জেন্টাইন সুপারস্টারের। পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও দুই দলের হেড টু হেডে খানিকটা আপার হ্যান্ডে মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে 14 ম্যাচ খেলে 5 জয় ম্যান ইন পিঙ্কদের। এই দলটার বিপক্ষে সবশেষ 7 ম্যাচ অপরাজিত মেসি বাহিনী। এই ম্যাচেও ফ্রন্ট লাইনে থাকছেন মেসি আর সুয়ারেস। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।